হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শিউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ চেষ্টা করব একটা স্পেশাল ব্লগ তোমাদের উপহার দেওয়ার, কারণ আজকে আমরা যাচ্ছি বেঙ্গল সাফারিতে। এর আগে একবার এসেছিলাম বেঙ্গল সাফারিতে এবং সেই সময়টায় আমি ব্লগ করতাম না, তখন এমনি নিজের মতন ঘুরেছিলাম, ছবিও তুলেছিলাম আর কিছু ভিডিও করেছিলাম, তবে সেগুলো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু পোস্ট করিনি। আমাদের যেহেতু হাতে সময়টা এবার কমে আসছে আর এই মুহূর্তে অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আমরা আর রাখতে পারছি না। আমাদের লিস্টে যদিও ছিল, কিন্তু নানাবিধ কারণে সেটা আর করা হচ্ছে না। তাই সেই জন্য মনে হলো যে বেঙ্গল সাফারিটাই একদম সঠিক সিদ্ধান্ত। একটু ঘুরেও আসা হবে আর তার সঙ্গে ভালো একটা এক্সপিরিয়েন্সও হবে। তোমরা যারা আমার ব্লগ দেখো তাদের মধ্যে নন্দিনীদি, তুমি আমাকে বলেছিলে বেঙ্গল সাফারি ঘুরতে যাওয়ার কথা। আজকে একটা উইকডে এবং আমরা এই ধারণাতেই এসেছি যে খুব বেশি ভিড় হবে না, অল্প কিছু সংখ্যক মানুষই হয়তো থাকবেন। তো দেখা যাক। এসেই পড়েছি প্রায়, আর কিছুক্ষণ পরেই ঢুকে পড়বো সাফারি পার্কে। এবারে শিলিগুড়িতে এসে দেখতে পাচ্ছি যে র্যাপিডোর সার্ভিস কিন্তু দারুণ। আমরা র্যাপিডোতে করেই এসেছি আর আমাদের বাড়ি থেকে বেঙ্গল সাফারি আসতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগে সাধারণত, যদি রাস্তাঘাট সেরকম ফাঁকা থাকে আর খুব বেশি জ্যামেও আমাদের পড়তে হয়নি। শিলিগুড়ির আউটস্কার্টের মধ্যে, আমি যদি খুব ভুল না হই, তাহলে সেই জায়গার মধ্যেই শালুগাড়া অঞ্চলটি পড়ছে এবং এখানেই এই বেঙ্গল সাফারি অবস্থিত। গেটের কাছে চলেই এসেছি আর পাশেই টিকিট কাউন্টার। তবে আমাদের আর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার নেই, কারণ অনলাইন ওয়েবসাইট থেকেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। যদি তুমি গুগলে গিয়ে সার্চ করো বেঙ্গল সাফারি অনলাইন টিকিট বুকিং, তাহলেই দেখবে যে লিংক অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে এবং সেখানেই সমস্তটা দেওয়া রয়েছে, যেমন এদের ওপেনিং আওয়ার্স এবং কতক্ষণ অবধি এটি খোলা থাকে। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর তার সঙ্গে এই সাফারি পার্ক এবং চিড়িয়াখানা সবকটা দিনই কিন্তু খোলা রয়েছে। এক একজনের টিকিট প্রাইস পড়েছে 450 টাকা, যেখানে 50 টাকা যেটা দেওয়া রয়েছে সেটা হলো ওই চিড়িয়াখানা, যেটা তুমি পায়ে হেঁটে আর কি কভার করবে, দেখবে সেইটার জন্য। ঢোকার সাথে সাথেই এখানে সবটা দেওয়াও রয়েছে এবং এখানে দেখো লেখাও রয়েছে যে শুধুমাত্র 50 টাকাতেও কিন্তু তুমি ওই চিড়িয়াখানার দিকটা দেখতে পারো। তো আমাদের সাফারি শুরু হতে চলেছে আর আমরা বসে পড়েছি ভ্যানে। আমরা এখান থেকে সাফারিটা করার পরে তারপরে ওই পায়ে হেঁটে চিড়িয়াখানার দিকটাতেও যাব। আমাদের সাফারিটা শুরু হয়েছে 1:20 নাগাদ। হতে পারে যে এই সময়টা সাফারি পার্কের বাসিন্দাদের বিশ্রামের সময়। তাও দেখা যাক কাদের দেখতে পাই। প্রথমেই দেখা মিলল একটি সিংহ শাবকের। তবে না, এখানে কিন্তু তিনি একা নেই, তার সঙ্গে তার মাও রয়েছে। গাড়ির মধ্যে একটু চোখ স্থির করতে তো সময় লাগে কোন দিকটায় রয়েছে, তারপর দেখলাম ওই যে তিনি বসে আছেন ওপরে, একটু বিশ্রামই করছেন। তবে জানতে পারলাম তার কিন্তু আরও একটি শাবক রয়েছে যে প্রায় সিংহেই পরিণত হয়েছে, কিন্তু তাকে আর এখানে দেখতে পাচ্ছি না। তারপরে আমাদের গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনিই বললেন যে এই খাঁচার মধ্যে কিন্তু তিনি নেই, তিনি রয়েছেন পাশের খাঁচাটিতে। এই যে, এই দেখো, ও কিন্তু নেহাতি শিশু, কিন্তু খুব তাড়াতাড়ি কিং অফ দ্য জাঙ্গলেও পরিণত হবে। জঙ্গলের মধ্যে এসে যেটা দেখলাম সেটা হলো এই সময়টা পাতা ঝরার সময় এবং চারিদিকে কিরকম শুকনো পাতা পড়ে আছে দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে যারা মিশে রয়েছে তারা হলো এই যে, দেখতে পাচ্ছ কিনা জানি না, শিংটা যদি একটু লক্ষ্য করো তাহলে হয়তো বুঝতে পারবে। সামনের জন আবার একটু নড়াচড়াও করছে। সাফারি গাইড বলছিলেন যে এদের স্পটেড ডিয়ারই বলা হয়। আমি গুগলেও সার্চ করলাম, যেখানে চিতাল বলা হচ্ছে, মানে স্পটেড ডিয়ারের পাশাপাশি। তো যেটাই বলা হোক, খুবই সুন্দর ছিল ওরা।
ভ্যানের দুদিকে বসে বসে কত কিছুই না দেখা যাচ্ছে। আমরা যে দিকটায় বসেছি তার অন্যদিকে হঠাৎ করে দেখতে পেলাম একটি ময়ূরকে। কি সুন্দর তাকে দেখতে লাগছে! এই সময়টায় ধুলোবালির আধিক্য একটু রয়েছে, যার জন্য কিছুটা হয়তো আবছা হয়ে গেছে। তাও বড্ড সুন্দর। কত রকম রঙের সমাহার সত্যি। বৃষ্টির সময়টায় সমস্ত ধুলোবালি ধুয়ে গিয়ে আবার সতেজ হয়ে যায় চারিদিক। আর সেই সময়টাও আমার মনে হয় বেঙ্গল সাফারির দিকটাও আরো বেশি সতেজ দেখতে লাগবে। আর এই কথা বলতে বলতে আমরা যে দিকটায় বসে রয়েছি, ওই দেখো আরেকজন একটু হয়তো এদিক বরাবর ছিল, গাড়ির দিক বরাবর। গাড়িটা আসতে সে আরেকটু দূরত্বে চলে গেল। তবুও এই শুকনো পাতার ভিড়ে ময়ূরকে কিন্তু ঠিক ভালোই স্পট করা যাচ্ছিল। এই সাফারি পার্কের মধ্যে কিন্তু এক একটা ভাগ রয়েছে। মানে আমরা প্রথম দিকে যেখানটায় গেলাম সেখানে আমরা প্রথমে দেখতে পেয়েছি তৃণভোজী কিছু প্রাণীকে। এরপর একে একে ভাল্লুক, চিতা এবং রয়্যাল বেঙ্গল টাইগার এদেরও দেখার পালা। এবং প্রতিটা জায়গায় কিন্তু আলাদা করে গেট দিয়ে সিকিওর করা রয়েছে, যাতে আমরা সুষ্ঠুভাবে তাদেরও দেখতে পাই এবং তারাও নিরিবিলিতে থাকতে পারে, কোনো রকম ডিস্টারবেন্স যেন না তৈরি হয়। ডিস্টারবেন্সের কথা বলতে বলতে এটাই মাথায় এলো যে নিশ্চিন্তে এই ভাল্লুকটি এখানে ঘুমোচ্ছিল। আমরা দাঁড়িয়ে ওকে দেখছিলাম আর ভাবছিলাম যদি একটু তাকাতো তাহলে ভালো হতো। কিন্তু আমরা তো ওদেরই জায়গাতে এসেছি, ওদেরই বিশ্রামের সময় আমরা ওদের খানিকটা ব্যাঘাতই ঘটাতে এসেছি। তাই সেই সব কিছু না ভেবেই আমরা শুধুমাত্র একটু দেখা পেয়েছি, এতেই নিশ্চিন্ত বোধ করছিলাম। ভাল্লুককে দেখার পরে এবার দেখতে পেয়েছি চিতাবাঘ, যে রাস্তায় দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। তারপর গাড়িটা দেখে আমাদের জন্যই খানিকটা বলতে পারো পোজ দেওয়ার জন্য একদম গাড়ির কাছাকাছিই চলে এসেছিল। তবে এই সাফারি ভ্যানগুলিকে যেহেতু ওরা চেনে, মানে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনিই বলছিলেন, সেই জন্য ওরা খুব একটা ভয়ও পায় না। ওরা মনে করে যে ওরা নিরাপদেই আছে। আগেরবার বেঙ্গল সাফারিতে যখন এসেছিলাম, যে চিতাবাঘটিকে দেখেছিলাম সে বসে রোদ পোয়াচ্ছিল। আর গাড়িতে থাকা একজন সহযাত্রী বলছিলেন একটু যদি ফেরোসাস হতো তাহলে ভালো হতো। ভাবছিলাম যদি গাড়ি থেকে একবার নেমে আমরা দাঁড়াতাম তাহলে ওই ফেরোসাস রূপটা বোধহয় আমাদের আতঙ্কের কারণ হয়ে দিব্যি আরাম করছিল। এবার গাড়িটা আসতে দেখে হঠাৎ করে একটা পেছন ফিরে তাকিয়ে নিল। তারপরে বুঝলো যে না ঠিক আছে, এনারা তো এসেই থাকেন মাঝে মধ্যে আমাদের দেখতে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, দেখেছো কিরম ভাবে? ওদের নিশ্চয়ই কোনো না কোনো নাম রয়েছে। আমার আর সেটা জিজ্ঞেস করার কথা মাথায় আসেনি। আসলে এরকম একটা ওপেন স্পেসে এদের দেখতে পেয়ে তখন দেখতেই মনে হয় যে কত ভালো লাগছে। ওই প্রশ্নগুলো খুব একটা সেভাবে আসে না। আগেরবারে শুধুমাত্র একটি সাদা বাঘ দেখেছিলাম, জানি না বুঝতে পারছো কিনা, একদম ওই দিকটায় রয়েছে। আমি চেষ্টা করেছি একটু জুম করার। তো এই ওপরের দিকটাতে ৩ জন ছিল, নিচে একজনকে তো দেখালামই। আর একটু এগিয়ে গিয়ে আরেকজনও ছিল, সেই পুরো পায়চারি করছিল। তাকে আরেকটু পরে হয়তো তোমরা দেখতে পাবে। আমাদের সাফারি গাইড আমাদের বারবার অ্যালার্ট করছিলেন যে খুব বেশি কিছু আওয়াজ করার দরকার নেই ভ্যানে, কারণ অনেক সময়তেই ওরা অনুসন্ধিৎসা নিয়ে ভ্যানের কাছে চলে আসে। তারপরে যদি এসে একবার দাঁড়ায় তখন কিন্তু যে ভয়টা আমরা পাবো সেটা আমরা কল্পনাও করতে পারছি না। তো সেই জন্য দূর থেকেই দেখা ভালো। আর যখন ওদের মুড হবে তখন ওরা নিশ্চয়ই তাকাবে। আমিও এটা সবসময়তেই মনে করি যে ওইভাবে বিরক্ত করার কোনো দরকার নেই। আজকে যদি উল্টো জিনিসটা হতো তাহলে ভাবো তো আমাদের কিরকম লাগতো। আর এই যে ও কিন্তু আজকে ভীষণ ব্যস্ত হয়ে দেখছিল, গাড়িটাকে দেখলো এক দুবার, কিন্তু ও ওর মনে পায়চারি করাতে তখন ভীষণ ব্যস্ত ছিল। এদের দেখার পর আরেকটি বাঘকেও আমরা দেখতে পেয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেটাকে একটুখানি নর্মালাইজ করতে সেই বেচারা হাঁটছিল, গাড়িটা পাশ দিয়ে যাওয়াতে হঠাৎ করে পালাতে শুরু করলো। আমাদের সাফারি তো এই পর্যন্তই ছিল, কিন্তু এরপরে পায়ে হেঁটে আমরা দেখব জু বা চিড়িয়াখানার দিকটা। আগেরবারে এসে অনেক প্রজাতির পাখি আর তার সঙ্গে এক বিশেষ প্রজাতির বাঁদর যার নাম হচ্ছে মোনামাঙ্কি, তাকে আমরা দেখেছিলাম। কি বলবো তোমাদের, এত মিষ্টি ওকে দেখতে। চলো এবার পায়ে হেঁটে ঘুরে দেখাই তোমাদের চিড়িয়াখানাটা। প্রথমে যে দিকটায় এসেছি সেখানে বিভিন্ন প্রজাতির কাকাতুয়া, টিয়া পাখি এবং ম্যাকাও পাখিও রয়েছে। আগের বারেও যখন এসেছিলাম তখন কিন্তু এই দুই প্রজাতির ম্যাকাও
একদিকে নীল গায়ের রংটা, আরেক দিকের রং হচ্ছে একেবারে লাল। লাল কমল আর নীল কমল বলাও ভালো। তাদের দেখে গেছিলাম, এবারেও এসে তাদের দেখছি। পাখিদের দিকটায় এই খাঁচার ব্যাপারটা যদি আরেকটু স্পষ্ট হতো, তাহলে আমার মনে হয় যে ছবিটা আমাদের কাছেও খুব ভালোভাবে ফুটে উঠতো। একটু দেখতে তো অসুবিধা হচ্ছিলই ওদের, তাও যতটুকু দেখতে পাচ্ছিলাম তাতেই দারুণ মজা হচ্ছিল। বিশেষ করে এই নীল রঙের ম্যাকাওটির সামনের অংশটা একদম হলুদ, আর কি যে ওকে মিষ্টি দেখতে, আমাদের সামনে বসে বসে একটা চিনেবাদাম খাচ্ছিল। এবার যেদিকটা এলাম সেখানে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি রয়েছে, আবার একটি হর্নবিলও আছে, এছাড়া আরো অন্যান্য পাখি। কিন্তু এই যে টিয়া পাখিটি সামনে বসে আছে, এর সঙ্গে একটা মজার ঘটনা হলো। দেখো, তোমরা নিশ্চয়ই শুনতে পাবে। হ্যালো, ডাকছে। হ্যালো। ওই দেখো, ওই দেখো। কেমন আছো? ভালো আছো? ভালো? হ্যালো। মাঝে মাঝে ভাবি প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি না, আর এদের দেখতে দেখতেই যেন কতটা সময় কেটে যায়। বিশ্বাস করো, সেদিন আমাদের মনটা এত ভালো হয়ে গেছিল, মনে হচ্ছিল যে এদের সাথে আরো কিছুটা সময় যদি আমরা কাটাতে পারতাম, শুধুমাত্র দেখতাম, ওদের অ্যাক্টিভিটিস দেখতাম। হ্যাঁ, একভাবে দাঁড়িয়ে থাকলে হয়তো ওরাও একটু অস্বস্তি বোধ করতো, তবে দেশে বিদেশে এত ধরনের অশান্তি, এত ধরনের সমস্যা, এই সব কিছুর মধ্যে ওরাই যেন অনেকখানি সমাধান বয়ে নিয়ে আসে আমাদের মাঝে। এরপরে যে দিকটা এলাম সেখানে বিভিন্ন প্রজাতির বাঁদর ছিল, যার মধ্যে প্রথমেই নামটা খুব ইন্টারেস্টিং, চশমা বানর। কারণ ওর চোখের কাজটা না পুরো মনে হচ্ছিল যেন চশমা পরে আছে। তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না, তাই আমি একটা ছবি অ্যাড করে দিলাম। এরপরে দেখেছিলাম ম্যান্ড্রিল বাঁদরকে, যার মুখে একটা অদ্ভুত লাল রঙের দাগ রয়েছে, মানে কপাল থেকে একদম নাক বরাবর নেমে এসছে। আর তারপরে আমার সবচেয়ে প্রিয় মোনা মাঙ্কি। আগের বারে না দুটো মোনা মাঙ্কি দেখেছিলাম, কি ভালো লেগেছিল ওদের। ভীষণ মিষ্টি দেখতে, আর নিজের মতলবে ওরা থাকে, নিজের মতন কি করছে, একটুখানি বসছে, আবার নামছে, আবার একটা জায়গায় উঠছে, একটা কিছু টুক করে খেয়ে নিল। ওদের দেখতে দেখতেই যেন সময়টা কোথা দিয়ে বেরিয়ে যায়। না, চলো, প্রায় ১.৫ ঘন্টার ওপর ঘোরাঘুরি করেছি। অনেকটা ঘোরা, তারপরে হাঁটা। এবার তো খিদে একটু পাচ্ছে। এখানে যে ফুড কোর্টটা রয়েছে সেখানেই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই। আর দুপুর তখন ৩:৩০ মতন বাজে। আমরা তো লাঞ্চ করে বেরোইনি, ব্রেকফাস্ট করেছিলাম। তাই প্রথমে একটা প্লেট মোমো নেওয়া হয়েছিল, তারপর একটু ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিলি পনির আর চিলি চিকেন, এইসব দিয়েই আজকে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমরা। আর অবশ্যই এইগুলোর পরে চায়ের তো প্রয়োজন ছিলই, কারণ ওই অতখানি হাঁটাহাঁটির পর একটু চা না খেলে সেই এনার্জি নিয়ে কিন্তু বাড়ি ফেরাটা মুশকিল হয়ে যাবে। তাই চাটা অবশ্যই দরকার ছিল। চাটাও নেওয়ার পরে মনে হচ্ছিল আরেকটু কিছু যদি মিষ্টি মুখ করা যেত তাহলে ভালো হতো। তাই দুটো আমরা পেস্ট্রি নিয়েছিলাম। খাবারগুলো অসম্ভব টেস্টি ছিল। আর এই দোকানটিতে যারা কাজ করছিলেন তারা কিন্তু প্রত্যেকেই পাহাড়ি মানুষ। আমি একটা জিনিসে তো নিশ্চিত হলাম যে ওদের হাতের রান্না, সেটা ডাল ভাত তরকারি হোক অথবা এই ধরনের রান্না, মোমো বা ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো এত অপূর্ব খেতে, একটা ভীষণ ঘরোয়া টাচ রয়েছে, যেটা সত্যিই ভালো লাগছিল। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমাদের এই বেঙ্গল সাফারি ভ্রমণটা, যেটা আমি চেষ্টা করেছি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে তোমাদের পছন্দের মানুষের সঙ্গেও ভাগ করে নিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।